তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনা তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও আমার গল্পটি শোনার জন্য, কারণ রাতের কাজ করবে কিন্তু তোমরা 100% শিওর। আর আমার গিটার মাঝখানে আমি আমার ইমু নাম্বার দিয়ে ইমু নাম্বার কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। প্রত্যেক রাতে আমার শ্বশুরের ঘর থেকে চিৎকারের শব্দ আসতে থাকত। আমার শাশুড়ি তো অনেক আগেই মারা গিয়েছিলেন শ্বশুরের এই রহস্য জানার জন্য। আমি একদিন তার ঘরে লুকিয়ে পড়লাম। এরপর শ্বশুর যা করলেন যখন আমি প্রথমবার হৃদয় কেঁপে ওঠা আওয়াজ শুনেছিলাম তখন আমি ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিলাম। আমি গভীর ঘুম থেকে তড়িঘড়ি করে উঠে বসে পড়েছিলাম আর চিৎকার করা আওয়াজ পুরো বাড়ির মধ্যে শুনতে পাওয়া যাচ্ছিল। তার চারিদিকে ছিল নিস্তব্ধতা। আমার ঘরে খুব অন্ধকার ছিল। আমি হাত বাড়িয়ে কোনো রকমের পাশে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিলাম। আমি ঘড়ির দিকে তাকালাম, রাত 1:30 বাজে। তখন সেই সময় কান্নার শব্দ শোনা যাচ্ছিল। আমি অবাক হয়েছিলাম যে আমার পাশে শুয়ে থাকা আমার স্বামী রতন তখনও গভীর ঘুমে মগ্ন ছিল। এত কোলাহলে সে ঘুমিয়েছিল কি করে? গতকালই তো আমি রতনের বোধহয় এই বাড়িতে এসেছি। রতনকে আমি খুব ধুমধাম করে বিয়ে করেছি। আমি খুব ধনী পরিবারের পুত্রবধূ হয়েছিলাম। আমি নিজেও ধনী পরিবার থেকে এসেছিলাম। আমার শ্বশুর খুব যত্নশীল মানুষ ছিলেন। আমি তার আচরণ খুব ভালো করেই জানতাম। রতনের সঙ্গে আমার প্রেম করে বিয়ে হয়েছিল, একটা বিয়ে আমরা একে অপরকে পছন্দ করেছিলাম এবং সেখান থেকেই ফোনে কথা বলা শুরু হয়। আমরা দুজনেই ধনী পরিবারের ছিলাম, তাই এই সম্পর্ক নিয়ে কেউ আপত্তি করেনি। এটা ছিল আমার বিয়ের প্রথম রাত, আর সেই রাতেই আমি এই আওয়াজ শুনেছিলাম। একটা মেয়ের চিৎকার শোনা গেল, যেন সে কাউকে সাহায্যের জন্য ডাকছে। প্রথমে তো আমি ভাবলাম ঘর থেকে বের হয়ে দেখি ওটা কার কণ্ঠস্বর এই সময় এত জোরে চিৎকার করছে, কিন্তু আমি ছিলাম মাত্র একদিনে নতুন বউ, তাই এভাবে দুম করে ঘর থেকে বের হওয়াটা কি ঠিক হবে? প্রায় 4-0 মিনিট ধরে সেই কণ্ঠ প্রতিধ্বনি হতে থাকে, আর তারপর সব শান্ত হয়ে গেল। রতনের ঘুম দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। এত কোলাহলে সে কিভাবে ঘুমাতে পারল? কিন্তু কিছুক্ষণ পর আওয়াজ আসা এমনভাবে বন্ধ হয়ে গেল যেন কোনোদিন কোনো শব্দই হয়নি। আমি আবার শুয়ে পড়লাম, আর ততক্ষণে ঘুম আমার চোখের থেকে অনেক দূরে চলে গিয়েছিল। আমার মন সেই চিৎকার করা মেয়েটির দিকে বারংবার চলে যাচ্ছিল। সে কে ছিল, আর সেভাবে কাঁদছিল বা কেন? তার কণ্ঠে সবাই চুপ কেন? নইলে এতক্ষণে তো হাঙ্গামা শুরু হয়ে যাওয়ার কথা। তারপর আমার একটু ভয় লাগতে লাগল, কারণ যেখানে এই প্রাসাদটি তৈরি হয়েছিল সেখানে চারপাশে শুধু বন ছিল। গ্রাম তো ছিল 4 থেকে 4.5 মাইল দূরে। শহরে থাকতে হবে বলে কয়েকদিনের জন্য আমি রামে এসেছিলাম বিয়ের আগে, এটাই ঠিক হয়েছিল। আর শহরে ওদের বাংলাটা খুব সুন্দর ছিল, আর প্রাসাদটা এত বড় ছিল যে কি জানি এখানে কতগুলো ঘর তৈরি করা হয়েছিল। এখানকার বাগান অনেক বড় করে তৈরি হয়েছিল। এই বাড়িতে ঢোকার সাথে সাথে আমার মনে হতে লাগলো যে এটা কোনো একটা বটপ্রাসাদ। আমি শুধু একটু তাকিয়ে দেখেছিলাম, কিন্তু এখানকার ঐশ্বর্য দেখে আমার চোখ মুগ্ধ হয়ে গেল। আমার ঘর ফুল এবং মোমবাতি দিয়ে সজ্জিত ছিল। আমি নিজেকে নিয়ে যত বেশি গর্বিত ছিলাম ততই যেন কম ছিল আমাদের দুজনকে দেখে। সবাই বলতো চাঁদ সুর জের জুটি, কিন্তু আজ রাতে যা শুনলাম আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। জানি না ভাবতে ভাবতে কখন ঘুমের মাঝে হারিয়ে গেলাম, বুঝতে পারিনি। সকালে রতন সুন্দর হাসিমুখে আমাকে ম্যাডাম বলে জাগিয়ে তুলে বলতে লাগল, উঠুন, আপনি শান্তিতে ঘুমাতে পারেন। আমি যখন ধীরে ধীরে চোখ খুললাম দেখলাম সে ইতিমধ্যে উঠে গেছে। রতন বিছানা থেকে উঠে জামাকাপড় বের করেছিল। আমাকে বলা শুরু করো যে তোমার কাপড় ড্রেসিং রুমে আছে, সেখানেই তোমাকে পড়তে হবে। এই কথা বলে সে ওয়াশরুমে চলে গেল। আমি আরাম করে উঠে বসে পড়লাম। প্রথমে তো আমায় এমন মনে হয়েছিল যে গত রাতের কথাটা আমার কোনো বাহানা বা মনের ভুল। আমি ওই কথাটাই ভাবতে ভাবতে ড্রেসিং রুমে চলে গেলাম, যেটা আমার ঘরের সাথে বানানো হয়েছিল। এত ভারী পোশাক দেখে আমার চোখ ছানা ভরা হয়ে গেল। ফ্রেশ হয়ে অনেক কষ্টে সেই জামাটা আমি পরলাম। রতন যখন ঘর থেকে বেরিয়ে গেল কিছু মেয়ে আমাকে জিজ্ঞেস করে আমার রুমে এসে আমাকে গয়না পরিয়ে দিল, আরও অনেক কিছু দিয়ে আমায় সাজিয়ে দিয়ে গেল। আজ আমি যখন ড্রেস পরে বের হলাম তখন আমার শ্বশুর আমার সামনে সোফায় বসেছিলেন। তিনি আমাকে দেখে হাসতে লাগলেন, তারপর আমার কাছে এসে আমার উপর কয়েক হাজারের নোট বর্ষণ করে আমাকে স্বাগত জানালেন। তারপর আমাকে বাইরে নিয়ে যাওয়া হলো, যেখানে গ্রামের মহিলারা আমাকে দেখার জন্য অপেক্ষা করছিল। জানি না কতক্ষণ তারা প্রচণ্ড রোদে বসেছিল আমাকে এক ঝলক দেখার জন্য। আমার শ্বশুর বলতে শুরু করলেন যে তিনি আমাদের বাড়ির নতুন মালকিন, রতনের স্ত্রী। সমস্ত মহিলা আমাকে সালাম জানাতে শুরু করলেন। সেখানে বেশি সময় থাকতে পারলাম না। প্রখর সূর্যের তাপ আমার অবস্থা আরও খারাপ করে দিল। তাড়াতাড়ি আমি আমার ঘরের ভিতরে ঢুকে পড়লাম আর এসি অন করে বসলাম। সারাদিন একটানা মানুষ আসা যাওয়া করতে থাকল। রতনের সাথে আমার দেখা হয়েছিল শুধু গত রাতেই, নইলে সারাদিন সে বিভিন্ন পুরুষদের সঙ্গেই ছিল। গ্রামের আরও কিছু
আচার অনুষ্ঠান আছে এখানে, স্বামী স্ত্রী একে অপরের সাথে কম সময় কাটায় এবং অন্যদের সাথে বেশি সময় কাটায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। রাতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেজন্য আমি শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। আর রতন আমাকে বলতে লাগল যে গ্রামের পরিবেশ দেখে তো তুমি বিরক্ত হয়ে গেছ। সে আমার দিকে আদর করে তাকালো, তারপর আমি চোখ খুলে একটু হেসে দিলাম। আমি বললাম, রতন, এবার তাড়াতাড়ি শহরে ফিরে যাওয়ার কথা ভাবব, আমি এমন পরিবেশে অভ্যস্ত নই। আমার কথায় কেন জানি না রতনের হাসি মিলিয়ে গেল, তারপর বিছানায় হেলান দিয়ে এসে বসল, বলা শুরু করল, এখন তো সেটা সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করব। আমি ঘুমিয়ে থাকলেও চোখ মেলে তার দিকে তাকাতে লাগলাম। রতন, আমি 3 দিনের বেশি গ্রামে থাকতে পারবো না, তুমি এটা খুব ভালো করেই জানো। এখানকার পোশাকে, এখানকার জীবনযাত্রায় আমি দমবন্ধ অনুভব করি। অদ্ভুত এক শ্বাসকর পরিবেশে এখানে আমি থাকতে পারবো না। আমার কথা শুনে সে গভীর চিন্তায় পড়ে গেল। তখন সে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে জ্বালিয়ে ধূমপান করতে লাগল। আমার ঘুম পেয়েছিল, তাই আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। রাতে আবার একই শব্দে আমার চোখ খুলে গেল। সেই একটি মেয়ের চিৎকার, নিজেকে বাঁচার জন্য সাহায্য চাইছিল সে। আমি সঙ্গে সঙ্গে উঠলাম এবং কেউ জাগিয়ে দিলাম। ঘুমের মধ্যেও আমাকে দেখতে লাগল। আমি বললাম, রতন, কেউ চিৎকার করছে। আমার কথায় সে লুকিয়ে চোখ ফিরালো আর বলতে লাগল, কিরকম কণ্ঠ? আমি তো এখানে কোনো শব্দ শুনতে পাচ্ছি না। ওর এই কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব হলো? আমি তো মেয়েটির কান্নার শব্দ দিব্য শুনতে পেলাম, কিন্তু রতন তা শুনতে পাচ্ছে না। আমি অবাক হয়ে রতনের দিকে তাকালাম। আমি বললাম, তুমি একটা মেয়ের গলা শুনতে পাচ্ছ না? সে বলতে লাগল, না, আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। না, আমি ঘুমাচ্ছি, আমাকে আর বিরক্ত করবে না, এই বলে সে আবার ঘুমিয়ে পড়ল। আর ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই কণ্ঠস্বর কি শুধু আমি শুনছিলাম? তার মানে তাহলে কি ওটা কোনো ভূত? ভাবতে ভাবতে আমি ভয়ে কাঁপাতে লাগলাম। ভয়ে আমি রতনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আমার হৃৎপিণ্ড জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। এখন এই প্রাসাদে একদিনও আমার থাকতে ইচ্ছে করছিল না। আমি তো ভূতকে খুব ভয় করতাম। পরদিন সকালে আমি রতনের সঙ্গে শহরে যাওয়ার কথা বলতে শুরু করি। আমি বললাম, আমি শহরে ফিরে যেতে চাই, আমার ভয় লাগছে এখানে। আমি এখানে 2 দিন ধরেই চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি, যেন সাহায্যের জন্য কোনো মেয়ে ডাকছে। আমি এখানে থাকতে পারবো না। আর ভয়ে মনে হচ্ছিল এখনই আমি কেঁদে ফেলব। রতন আমার মুখ মনোযোগ দিয়ে দেখছিল। সে থেকেই নিজের নজর লুকাচ্ছিল আমার থেকে। সে আমাকে বলা শুরু করল, বছরের পর বছর ধরে প্রাসাদটি এভাবেই ভুতুড়ে হয়ে রয়েছে। কেউ কেউ এমন শব্দ শুনতে পায় যেমন তুমি শুনতে পাচ্ছ, কিন্তু সেই ভুতুড়ের শব্দ বা ছায়াগুলো কখনো আমাদের ক্ষতি করেনি, নইলে আমার বৌদিরা কি এখানে থাকতে পারত? রতনের কোনো কথাতেই আমি শান্তি পাচ্ছিলাম না, আর আমি শুধু শহরে যাওয়ার অপেক্ষায় ছিলাম। সকালে জলখাবার খাওয়ার সময় আমার শ্বশুর রতনকে রেস করলেন, তুমি কখন শহরে যাচ্ছ? একথা শুনে রতনের চায়ের কাপ হাতেই থেকে গেল, কিন্তু আমি মনে মনে খুশি হলাম যে কেউ আমাদের গ্রাম থেকে শহরে পাঠানোর কথা ভেবেছে। রতন বলল, বাবা, যা তোমার হুকুম। রতন কষ্ট করে এক কথা বলেছিল বাবাকে, সে খুব ভয় পেয়ে তো শ্বশুর বলতে লাগলেন, আজ সন্ধ্যার মধ্যে শহরে যাবার প্রস্তুতি নাও, সেখানে গিয়ে তুমি সেখানকার কাজ দেখো। আমি তো তখন পুরো আনন্দে আটকা না। তখন আমি তাড়াতাড়ি কাজ শেষ করলাম আর চেয়ারটা পিছনে ঠেলে উঠে দাঁড়িয়ে পড়লাম। শ্বশুর আমাকে তখন বলতে লাগলেন, বৌমা, তুমি আজ ঠিকমত নাস্তা করনি কেন? আমি বললাম, আমাকে নিজের এবং রতনের জন্য প্যাক করতে হবে, সন্ধ্যার মধ্যে সেসব কাজ সারতে সময় লাগবে। আমার কথা শুনে শ্বশুর রতনের দিকে তাকাতে লাগলেন আর বললেন, তুমি বুকে বলেনি যে সে এখন এখানেই থাকবে? এই ব্যাপারটা আমার হৃদয়ে আঘাত করেছিল এবং আমি অবাক হয়ে রতনের দিকে তাকিয়েছিলাম। রতন বলতে লাগল, আমি ভুলে গেছি বাবা। আমার শ্বশুর তখন আমাকে বলতে লাগল, তুমি এখন আমাদের ইজ্জত, আর আমাদের বাড়ির মহিলারা প্রাসাদ থেকে বের হয় না, তুমি এখানেই থাকবে, শহরে শুধু রতন যাবে। আমি এটা শুনে হতবাক হয়ে গিয়েছিলাম। রতন এটা আগে বলেনি আমায়, সে আমাকে এটাই বলেছিল যে আমাকে কিছুদিন মাত্র গ্রামে থাকতে হবে, তারপর সে আমাকে তার সাথে শহরে নিয়ে যাবে। আমি রাগ করে উঠে ঘরে চলে গেলাম। আমাকে মিথ্যা বলা হয়েছিল। কিছুক্ষণ পর ঘরে এলো রতন। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি ভুতুরে বাড়িতে থাকতে চাই না। তুমি আমাকে বলেছিলে যে আমরা শহরে থাকব। তুমি গিয়ে তোমার বাবাকে বলো। আমার কথা শুনে সে আমার পাশে বসে খুব আদর করে বলল, আমি এখনই তোমাকে শহরে নিয়ে যেতে পারবো না, শুধু কয়েক মাস তুমি এখানে থাকো এখানকার নারীদের মতো করেই, তারপর তোমায় আমি শহরে নিয়ে যাব। আমি বললাম, তোমাকে ছাড়া আমি এখানে থাকব না। রাতের সেই চিৎকার আমাকে প্রাণে মেরে ফেলবে। আমি খুবই আতঙ্কিত ছিলাম। সে আমাকে বলতে লাগল, ওইসব চিৎকারে একদম কান দেবে না, সে যেই হোক না কেন সে তোমার কোনো ক্ষতি করবে না, এটা আমি তোমাকে কথা দিতে পারি। তুমি শুধু রুমটা লক করে রাখবে আর রাতে একদম বাইরে বেরোবে। মিউজিক। রতনের কথা আমাকে অনেক ভয় পাইয়ে দিল। আমি বললাম, রাতেই ঘরে আমি একা ঘুমাতে পারবো না। রতন কিছু একটা ভাবতে থাকল, তারপর বলা শুরু করো, ঠিক আছে, বাবাকে জিজ্ঞেস করে কাজের মেয়ে ব্যবস্থা করব যে তোমার সাথেই ঘরে ঘুমাবে, কিন্তু তুমি শুধুই চেষ্টা করো বাবা তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ যেন না করে। আমি তার এই কথায় মাথা না ডালাম। রতন
সন্ধ্যায় শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল আর আমি এখানে একাই রয়ে গেলাম। রাতে আমার ঘরে একজন কাজের মেয়ে আমার সাথে ঘুমাতে শুরু করল। সে তার বিছানা মাটিতে বিছিয়ে শুয়ে পড়ে করত। রাতে যখনই চিৎকারের আওয়াজ আসত আমার চোখ খুলে যেত। চিৎকারের আওয়াজ যখন আসত আমি বুঝতে পেরেছিলাম যে সে দাসী। ওই আওয়াজ শুনতে পায় কারণ আওয়াজ আসতেই ওই মেয়েটি ঘুম ভেঙে যেত আর সে এপাশ ওপাশ করতে থাকত। অনেকবার আমি দাসীকে চিৎকারের বিষয়ে জিজ্ঞাসা করেছি, তাকে সে ব্যাপারে জিজ্ঞাসা করলেই তার মুখ ফ্যাকাশে হয়ে যেত আর সে ভয় পেয়ে যেত। তারপর মাথা নাড়তে নাড়তে সে বলতে লাগল, এমন আওয়াজ আমি কখনো শুনিনি ম্যাডাম। আমি তার ভয় থেকে অনুমান করেছিলাম যে এই গল্পটা ঠিক অন্য কিছু, তাই আমি তাকে বলেছিলাম, আমি জানি তুমিও সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছ। আমার কথা শুনে সে আমার সামনে হাত জোট করে বলতে লাগল, হাবেলিতে কাউকেই কথা বলবেন না, নইলে খুব খারাপ হবে। ওই দাসীর কথা শুনে আমি জানতে চাইলাম, অন্তত তোমার জানা উচিত এই পুরো ব্যাপারটা কি। রাতে ওইসব চিৎকার শুনে সিদ্ধান্ত নিলাম সত্যিটা ঠিক কি তা এবার আমি খুঁজে বের করব, কারণ কোথাও আমি নিশ্চিত